বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাছ চাষের পুকুরে ঘাস, এ কি সর্বনাশ! চাষের পুকুর সেচ দেওয়ার পরে তলানি অথবা সাইডে একটু ঘাস হয়, এটা দেখলে আমাদের চাষিদের চোখ কপালে উঠে যায়। কারণ আমাদের কিছু স্বার্থান্বেষী ব্যবসায়িক মহল চাষিদের ভিতরে এতটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে আল্লাহ তাআলার দেয়া ফ্রি অপার নিয়ামত আমরা হাজার হাজার টাকা ব্যয় করে এটাকে ধ্বংস করে ফেলি। অথচ আমরা যদি জানি যে এই ঘাস আমাদের কত উপকারে আসে মাছ চাষের পুকুরে, আমরা এর থেকে আমাদের চাষের কত পরিমাণ খরচা আমরা কমাতে পারি এবং আমাদের পুকুরের কতটা উপকার এ দিয়ে হয়, তাহলে আমরা আজ থেকে আর কখনো মাছ চাষের পুকুরে ঘাস দেখে আমরা কখনো চিন্তিত হব না এবং টাকা খরচা করে এই ঘাসকে আমরা উঠিয়ে ফেলে দেব না। এই যে দেখেন, আমি একক মলা মাছের চাষ করব। আমরা সবাই জানি যে মলা মাছ হলো যথেষ্ট অ্যামোনিয়া সেন্সিটিভ একটা মাছ, অথচ আমি একক মলা মাছের চাষ করব সত্ত্বেও আমি পুকুরে ঘাস রেখে পুকুর প্রস্তুতির কাজ শুরু করেছি। তাহলে আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করি এবং আপনাদেরকেও বলি সে আমার পুকুরেই ঘাস। তাহলে এই ঘাসটা রাখার একটা নিয়ম রয়েছে যে আমরা আমাদের পুকুরের যে টোটাল জল এরিয়াটা, এই এরিয়ার কত পার্সেন্ট জায়গায় আমরা ঘাস রাখবো এবং এই ঘাসটা রাখার নিয়ম কি এবং কি কি উপকার বা প্রকৃতির দান আমরা এই ঘাস থেকে পেতে পারি এবং আমাদের কত পরিমাণ পয়সা আমরা এখান থেকে আমরা সেভ করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু জানি যে এই ঘাস আমাদের কোন কোন মাছ খায়। আমরা সবাই জানি যে গ্লাস কাপ মাছ ঘাসটা খায়। শুধু কিন্তু গ্লাস কাপ মাছ ঘাস খায় না, অন্যান্য মাছও খায়। আপনার এই ঘাসটা যখন অর্ধপচা অবস্থায় হয় তখন এটা রুই মাছ খাবে, যখন সম্পূর্ণরূপে পচে যাবে তখন এটাকে খাবে কাতলা এবং মৃগেল। তো আমার গ্লাস কার্প মাছ খাক, আমার কাতলা মাছ খাক, রুই মাছ খাক, মৃগেল মাছ খাক, যেই খাক না কেন, এ খেয়ে যখন মল ত্যাগ করবে, কারণ মানুষ, মাছ বা যে কোনো প্রাণী যাই খাক না কেন এটা তো শতভাগ কখনো ডাইজেস্ট হয় না, কিছুটা তো মলের সাথে আনডাইজেস্ট অবস্থায় এখান থেকে বের হয়ে যায়। তো এই মল থেকে আমরা একদিকে জৈব পদার্থ পাবো, দ্বিতীয়ত এই যে আনডাইজেস্ট অবস্থায় যে অংশটা বের হলো এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে জুপ্ল্যান্টন পাচ্ছি, আমরা এখান থেকে ফাইটোপ্ল্যান্টন পাচ্ছি। কারণ প্রাণীর অবশিষ্ট অংশ থেকেই তো আমরা জুপ্ল্যান্টনটা পেয়ে থাকি। তো যেহেতু প্রকৃতির ভিতরে সব রয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইটোপ্ল্যান্টনটাও পাচ্ছি। আমরা এখান থেকে বা কাইরোনোমিট বা বেন্থোজ বা এই যে কেঁচো জাতীয় প্রাণী সেটা আমরা পাচ্ছি। আমাদের উপরের অংশের ঘাসটা যদিও খেয়ে ফেলে, এর যে গোড়ালিটা তো মাটিতে রয়ে যায়। তা আমরা যদি পুকুর প্রস্তুত ঠিকভাবে করি তাহলে এই 70 থেকে 75% আমিষ সমৃদ্ধ যে কেঁচো জাতীয় প্রাণী তাও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ এখানে পাচ্ছি। এবং তেলাপিয়া মাছ হলো সর্বভোগী মাছ, এ ভালো মন্দ গলা পচা যা কিছু রয়েছে সবও খেয়ে ফেলে, একদম ফিনিশ করে ফেলে। তো তেলাপিয়ার চাষ করি বা অন্য যে কোনো মাছের চাষ করি আমরা এখানে রাখতে পারি। এখন বলতে পারেন যে আপনি তো একক মলা মাছের চাষ করবেন, তাহলে আপনি কেন এটা রাখছেন? কারণ এই যে প্রাকৃতিক যে খাদ্যটা ফাইটোপ্ল্যান্টন, জুপ্ল্যান্টন এবং কাইরোনোমিট জাতীয় যে প্রকৃতির দান আমি যে পাবো, আমি কিন্তু এজন্যই এখানে রেখেছি। এবং আমার টোটাল এখানে যে ব্যয়ভারটা হবে চাষটা উঠাতে, তার একটা অংশ ব্যয়ভার মেটানোর জন্য আমি এখানে সব মিলিয়ে রুই কাতলা মৃগেল, যদিও আমি গ্লাস কাপ রাখবো না, রুই কাতলা মৃগেল আমি সর্বোচ্চ তো 1 থেকে 150 পিস মাছ আমি এর ভিতরে আমার এই মলা মাছের ভিতরে রাখবো, যেটা থেকে আমার কস্টিং এর একটা অংশ উঠে আসে। তো যদি আপনাদের পুকুরে এরকম ঘাস হয়, আপনারা যদি গ্লাস কাপ মাছ পুকুরে ছাড়েন
তাহলে সর্বোচ্চ 30% জায়গায়, 25 থেকে 30% জায়গায় ঘাসটা রাখতে পারেন। সমস্ত পুকুরে রাখা যাবে না, তাহলে আপনার অ্যামোনিয়া আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার অক্সিজেন ঠিক রাখতে পারবেন না, আপনার পিএইচ মান আপনি ঠিক রাখতে পারবেন না। আপনার গ্লাস কার্প মাছ থাকলে আপনি সর্বোচ্চ 25 থেকে 30%, আর যদি আপনি গ্লাস কার্প না রাখেন, অন্য কোনো মাছ রাখেন, 10% জায়গায় আপনি ঘাসটা রাখবেন। সবচেয়ে ভালো হয় আমরা পুকুর যখন প্রস্তুত শুরু করব, এর যদি 1-2 দিন আগে যে লবণ, লুজ লবণ যেটা আছে, আমরা যদি কিছুটা পরিমাণের লবণ একদম রৌদ্রময় দিনে সারের মতো করে বা এই সমস্ত ঘাসের উপরে আমরা ছিটিয়ে দিই, অর্থাৎ আমি 10% বা 30% যে জায়গাটায় রাখি না কেন এখানে যদি ছিটিয়ে দিই, তাহলে দেখবেন যে 1-2 দিনের ভিতরে এই ঘাসটা অনেকটা লাল হয়ে গেছে, একটু শুকিয়ে যাচ্ছে, একটু পচে যাচ্ছে। তাতে আমার এই অ্যামোনিয়ার যে বিষয়টা থাকে, এটা এখান থেকে আমি অনেকটা সেভ হয়ে গেলাম। যেমন আমরা গোখাদ্যের জন্য অনেক সময় সাইলেজ করি, এই সাইলেজ কিন্তু 25 থেকে 30% রস শুকানোর পরে আমরা এটাকে কেটে সাইলেজ করি। তা আমি যদি এই সাইলেজ প্রক্রিয়ার বা কাজটা যদি আমি আমার পুকুরেই সেরে ফেলি, তাহলে আমার এই যে অ্যামোনিয়া নিয়ে যে আমার একটা ভয়, এই ভয়টা কিন্তু থাকবে না। আর যদি আমি লবণ না দিই তাতেও কোনো সমস্যা নেই। এই ঘাসের উপরে আমি চুন দিলাম, এরপরে আমি পানি এনে আমার পুকুর প্রস্তুতির অন্যান্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমি সম্পন্ন করলাম। সম্পন্ন করে এখানে কিছুটা পরিমাণে এই ঘাস খেকো মাছ আমি চাইলে ছেড়ে দিলাম, আর যদি আমি নাও ছাড়ি, এখান থেকে আমার অ্যামোনিয়া হওয়ার কোনো ভয় নেই, কারণ আমি 10 থেকে 30%, গ্লাস কাপ দিলে 30%, না দিলে 10% জায়গায় আমি ঘাস রেখেছি। তো আপনাদের পুকুরে যদি এরকম সেচ দেওয়ার পরে ঘাস হয়, আপনারা কখনোই এ নিয়ে চিন্তিত হবেন না, আপনারা ওরিড হবেন না, আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। আপনারা নিয়ম মেনে এই ঘাসটা রেখে আপনার খাদ্য খরচা কমান, আপনার মাছ চাষের ব্যয়ভারটা অনেকটা কমান। তা আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।